हेलो फ्रेंड्स, हाउ आर यू? दिस इज योर एडुकेटर অরিজিৎ বাসু চৌধুরী। তো আজ এখানে আলোচনা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পার্ট 2। চলো ডিসকাশন শুরু করা যাক। তো শুরুতে তোমাদের বারবার আমি প্রতিদিন বলছি যে লেসনের শুরুতে জাস্ট 1 মিনিট। আচ্ছা, প্রতিদিন যেটা বলছি যে ইলেকশন কমিশন যেটা আমি তোমাদের পড়াচ্ছি, এগুলো কিন্তু যখন ইলেকশন, শুধু ইলেকশন কমিশন কেন, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, যেটাই তোমাদের পড়াই না কেন, এই যে ডিসকাশন হচ্ছে, তাই না, এই যে কনস্টিটিউশনাল বডিজ, যে এতগুলো অ্যাটর্নি জেনারেল, ফিনান্স কমিশন বা ইলেকশন কমিশন, আবার ইউপিএসসি পড়াবো, ওকে, কম্পিউটার অডিটারি, এগুলো কিন্তু বারবার কিন্তু আমাদের পড়তে হবে, রিভিশন দিতে হবে। নোটস তো পেয়ে যাচ্ছ, এবার কিন্তু রিভিশন দিতে হবে। আর মক, দেখো এমসিকিউ তোমাদের করতে হবে, যে ধরো আমি ধরো ইলেকশন কমিশন পড়লাম, এবার পরীক্ষা দিলাম হুইচ পার্ট ইজ রিলেটেড উইথ ইলেকশন কমিশন বা হু অ্যাপয়েন্টেড, এরকম প্রশ্ন দিল, তখন কিন্তু সেই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের কিন্তু নিজেদের প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমাদের বারবার বলি, অবশ্যই করে তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে নাও। এই আনএকাডেমি অ্যাপ ডাউনলোডের মধ্যে দিয়ে তোমরা ডেলি, যেমন আজ সকাল 11 থেকে 12টা আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো, রাত 9 থেকে 10টা পলিটির এমসিকিউ আছে, ওকে, ফ্রি অফ কস্ট, স্পেশাল ক্লাস, ওকে। তো সিম্পল, তোমরা যারা ইউটিউব দেখছো, যারা আমাকে চেনো, তারা অবশ্যই ক্লাসটা করোই, যারা নতুন স্টুডেন্ট, ওকে, তো অবশ্যই করে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করে নাও এবং স্মার্টফোন থেকে, তোমাদের স্মার্টফোন থেকে ডাউনলোড করে সেখানে ডব্লিউপিএসসি ক্যাটাগরি অবশ্যই ফোন নাম্বার, ইমেল আইডি রেজিস্ট্রেশন করে তোমরা একটা প্রোফাইল বানিয়ে অবশ্যই অরিজিৎ বাসু চৌধুরীকে ফলো করবে এবং ক্লাসগুলো করতে হবে। শুধু আমি কেন, এই মুহূর্তে আমাদের এই আনএকাডেমিতে ডব্লিউবিপিএসসি 60+ এডুকেটার্স আছে। দেখো, এটা পুরনো পিডিএফ বলে তোমাদের মনে হচ্ছে 60+, এটা 5 নয়, 60+ টপ এডুকেটার্স আছে, ওকে, তোমাদেরকে আনএকাডেমিতে বিভিন্ন সাবজেক্টের আলাদা টিচার, তো এগুলো কিন্তু তোমরা পাবে। আর অবশ্যই আনএকাডেমিতে আমার প্রোফাইল অরিজিৎ বাসু চৌধুরী দেখতেই পাচ্ছ। আর দেখো, তোমরা মকও দিতে পারো, ঠিক আছে, তোমরা মকও দিতে পারবে ডেলি। তো 300+ কোয়েশ্চেন্স থাকে এভরিডে, তোমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, ওকে, নিজেকে মূল্যায়ন করতে পারবে কত র্যাঙ্কে তুমি আছো। প্রতিদিন ধরো তুমি আছো প্রথম পরীক্ষা দিচ্ছ, হয়তো তোমার 300 র্যাঙ্ক, তারপর 299, 298, এই করতে করতে একদিন 1-এ চলে এলে, এইভাবে নিজেকে মূল্যায়ন করতে পারছো। এবং যারা প্লাস ক্লাস করতে চাও আমার কাছ থেকে, অবশ্যই আমার ক্লাস শুরু হচ্ছে 2 অক্টোবর, ওকে, 2 অক্টোবর স্টার্ট হচ্ছে ক্যাপসুল কোর্স অন দিল্লি সুলতানেট। আর 9 অক্টোবর থেকে শুরু হচ্ছে ফিসকাল সিস্টেম অ্যান্ড ট্যাক্স স্ট্রাকচার, অ্যান্ড 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশনিং। এই 3টে কোর্স আমার অক্টোবর। এছাড়া বিভিন্ন ফাউন্ডেশন কোর্স আছে, ওদিকে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওদিকে আইসিডিএস পরীক্ষা, মিসলেনিয়াস, ক্লার্কসি, বিভিন্ন ব্যাচ তো তোমরা পাচ্ছই। তো অবশ্যই করে, এবং অপশনাল, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সিম্পল, তোমাদের সাবস্ক্রাইব করতে গেলে অরিজিৎ রেফারেল করবে, টোটাল সাবস্ক্রিপশান হবে তোমার 10% ডিসকাউন্টের জন্য। ARIJIT। আর অবশ্যই করে এই চ্যানেলটা তোমরা এনরোল করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটি, ওকে। তোমাদেরই চ্যানেল ডব্লিউপিএসসি GS 101, ওকে। আমি পলিটি পড়াচ্ছি, রাহুল স্যার পলিটি পড়াচ্ছি, ইতিহাস রুমিলা ম্যাম ইতিহাস পড়াচ্ছেন, আবার দেবাশিস স্যার হিস্ট্রি পড়াচ্ছেন, তাই না, দেখতেই পাচ্ছ। চলো, তো আজকে আমরা আলোচনা করি কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন। অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি, প্রতিদিন এই স্লাইডটা নিয়ে আসি, ওকে। তো ইলেকশন কমিশনের বেসিক বলেছি যে হোয়াট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন কি, ওকে। সাংবিধানিক, দেখো এটা লোগো, দেখো গতবার যদি তুমি দেখো 2020 পরীক্ষায়, যদি তোমরা একটু দেখো 2020-তে পরীক্ষাতে তুমি দেখতে পাবে লোকপাল লোগো দিয়েছে। লোকপালের লোগোটা কী বলো, তাই না? তো এইগুলো কিন্তু দেয় পরীক্ষা দিই, তাহলে এবারে দিতেই পারে। তো লোগোগুলো অবশ্যই করে দেখে রাখবে, যদি পরীক্ষার প্রশ্নটা, সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে, ওকে। আর ইলেকশন কমিশন তোমরা জানো, প্রথমে ফার্স্ট টাইম ছিল পার্ট 3 ক্লাস, যেহেতু ফার্স্টে ছিল একজন, ঠিক আছে, 1, তার পরবর্তীকালে 2 অ্যাড অন হয়, টোটাল 3, তোমরা জানো। 1/10/1993 এর আগে নির্বাচন কমিশনের একজন সদস্য ছিল। এরপর জরুরি আইনের দ্বারা, অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট রুল, জরুরি আইনের দ্বারা, প্রেসিডেন্টের দ্বারা সেকেন্ড, ঠিক আছে, দুজন সদস্যকে নিয়োগ করা হয়।
2+1 সুপ্রিম কোর্ট দ্বারা এই নির্দেশ পাস হওয়ার পর বর্তমান নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 3। এরও অলরেডি আমি পড়িয়েছি। নির্বাচন কমিশনের মেন ভূমিকা কি, ঠিক আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটা কিন্তু অন্যতম মেন পারপাস, ঠিক আছে। এবং ইলেকশন পরিচালনার জন্য দেখো ইলেকশন যখন তোমরা দেখছো ভারতীয় সংবিধান নিয়ে ইলেকশন, সেখানে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ওকে, এগুলো কিন্তু মানে প্রায়োরিটি দেওয়াই হবে না, ঠিক আছে। সবাই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, মানে তোমরা যদি বলো প্রাপ্তবয়স্ক দ্বারা, মেল এবং ফিমেল প্রাপ্তবয়স্ক দ্বারা এখানে ইলেকশন পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো মনে রাখবে। অলরেডি পড়িয়েছি 324, 324 সুপারিনটেন্ডেন্ট করে, ডাইরেক্ট করে, কন্ট্রোল করে ইলেকশন প্রসিডিওর। কে করে? ইলেকশন কমিশন, বাই ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন। 325, 325 নো পারসন টু বি ইনএলিজেবল ফর ইনক্লুশন, যেটাই তোমাদের বললাম, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গর ওপর বেস করে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, ঠিক আছে। তো ইকুয়াল রাইট, ওকে। তো 326 ইলেকশন টু দ্য হাউস পিপল, তোমরা জানো স্টেট নয়, এটা কিন্তু বলছে কি হাউস অফ পিপল, মানে বলছে লোকসভা, এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা। তোমরা জানো ভালো করে ইলেকশন কি হয়, বেসিস অ্যাডাল্ট সাফারেজ, ওকে। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। 326, ঠিক আছে, অবশ্যই প্রাপ্তবয়স্ক ভোট দান করে, প্রাপ্তবয়স্ক, তাই না। 327 অবশ্যই লোকসভা ইলেকশন, তোমরা জানো পার্লামেন্টের হাতে পাওয়ার আছে, প্রভিশন তৈরি করতে পারে ইলেকশন লেজিসলেচারে। 328 কি আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। এগুলো কিন্তু অলরেডি আমি গতকাল পড়েছি, অবশ্যই তোমার রেকর্ডিং দেখে নেবে, ঠিক আছে। স্ট্রাকচার, কমিশন, এগুলো আমরা সমস্ত ডিটেলস আলোচনা করেছি। তো আজকে আমি এখানে পড়বো, ফাংশনও পড়ানো হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্স, দেখো ইন্ডিপেন্ডেন্স অফ ইলেকশন কমিশন, ইন্ডিপেন্ডেন্স, আর্টিকেল 324, 324 পয়েন্ট টু বি নোটেড, আর্টিকেল 324 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন করেছে দ্য প্রভিশন টু দ্য সেফগার্ড অ্যান্ড এনশিওর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইম্পার্সিয়াল ফাংশনিং অফ দ্য ইলেকশন কমিশন অফ, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার, ইম্পার্সিয়াল, ওকে, ইন্ডিপেন্ডেন্স ইলেকশন হবে, কোনো প্রভাব থাকবে না, ইলেকশন শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষার সময় কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষা কোনো অর্থমূল্য ছাড়া সঠিক ও স্বচ্ছভাবে দেশের নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য 324 নম্বর ধারায়, ওকে, 15 পার্ট একটি স্বাধীন ও স্থায়ী নির্বাচন কমিশন তৈরির মানে কথা বলা হয়েছে, ওকে। তো এটি তৈরি হয়েছিল 1950 সালে 25শে জানুয়ারি। তাহলে দেশে সঠিক ও স্বচ্ছভাবে ইলেকশন পরিচালনা করার জন্য দ্য চিফ ইলেকশন কমিশনার হ্যাজ প্রোভাইডেড, কি বলছে, চিফ ইলেকশন কমিশনার ইজ প্রোভাইডেড উইথ সিকিউরিটি অ্যান্ড টেনিওর। অবভিয়াসলি এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা টেনিওর পার্টিকুলার টাইম আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি তো 6 বছর এবং 65 যেটি আগে হয়, আমি তোমার আগের দিন গতকালই পড়িয়েছিলাম। The chief election commissioner is provided with security of tenure. He cannot be removed. তাকে রিমুভ করা যাবে না from his office except in the same manner and on the same ground as a judge of Supreme Court. Supreme Court judges যেভাবে রিমুভ করা হয় সেম প্রসিডিওরে কিন্তু আমাদের ইলেকশন কমিশনারকে রিমুভ করা হয়, ওকে, সেম প্রসিডিওরে। মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, অফিস অফ প্রফিট, এগুলো এটসেট্রা এটসেট্রা। ইন আদার ওয়ার্ড হি ক্যান বি রিমুভড বাই প্রেসিডেন্ট। তোমরা জানো পার্লামেন্টে দিয়ে পাস হয়ে গেল, অবভিয়াসলি প্রেসিডেন্ট সিগনেচার করবে এবং তিনি রিমুভড হয়ে গেলেন অন দ্য বেসিস অফ এ রেজলিউশন পাসড, ওকে, পাসড to that effect both house of parliament in লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা দিয়ে পাস হলো, রাজ্যসভা পাস হলো, প্রেসিডেন্ট সিগনেচার করলো, অ্যাসেন্ট দিল এবং ইলেকশন কমিশনার ইমপিচড, ওকে। তো উইথ স্পেশাল মেজরিটি, গতকাল পড়িয়েছিলি স্পেশাল মেজরিটি 50% প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। আমি তোমাদেরকে গতকাল, এগুলো কিন্তু অবশ্যই করে একটু দেখে নেবে, এগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
প্রসিডিওরগুলো, তাহলে রিমুভ রিকোয়ার্ড স্পেশাল মেজরিটি অফ 2/3 মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং সাপোর্টেড বাই মোর দ্যান 50% অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। ওকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। চলো, তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। আচ্ছা, তাহলে কি প্রবলেম? মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি। এটা কিন্তু পরীক্ষার সময় দিতে পারে। এ দিল মিসবিহেভিয়ার, বি দিল ইনক্যাপাসিটি, সি দিল অল অফ দিস, ডি দিল নান অফ দ্য অ্যাবাভ। সেক্ষেত্রে তুমি কিন্তু বলবে বোথ অল অফ দিস। Thus, যদিও he does not hold his office until the pleasure of the president, though he is appointed by him, তিনি কিন্তু যে তিনি ইলেকশন কমিশন হোল্ড পোস্ট করছে, তো প্রেসিডেন্টের প্লেজারের উপরে। ওকে, অবশ্যই প্রেসিডেন্টের প্লেজারের উপরে, কিন্তু পার্লামেন্ট দিয়ে রেজলিউশন পাস হবে সিম্পল মেজরিটি দিয়ে, এবং তিনি তাকে কে অ্যাপয়েন্ট করে? অবভিয়াসলি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করেন। তা সভাপতি ও সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। এই পয়েন্টটা মনে রাখতে হবে। সদস্য সংখ্যা সংবিধানে কিন্তু নির্দিষ্ট নয়, এটি রাষ্ট্রপতি কর্তৃক একটু মিস্টেক হয়ে গেল, যে ইলেকশন কমিশন নিযুক্ত করেন, তোমার ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট করেন আমাদের রাষ্ট্রপতি। মনে রাখতে হবে বর্তমানে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন নির্বাচন কমিশন তোমার মনে রাখতে হবে, এবং দুজনেই কিন্তু টোটাল তিনজনের সমকক্ষ, সমবেতন, সমক্ষমতা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সমবেতন ও সমক্ষমতা, মানে চিফ বলে তার প্রচুর পাওয়ার না এরকম নয়, এবং যদি কোনো সময় মিউচুয়াল যদি কোনো একটা ডিসপুট হলো ডিসকাশনের মধ্যে, সে কিন্তু ভোটাভুটি হয়, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তো এটা তো রিমুভাল। আচ্ছা, রিমুভালের কিছু প্রসেস তোমাদের বলে দিই, চিফ আর আদার্সের ক্ষেত্রে বলি। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরণের জন্য নির্দিষ্ট ক্ষেত্রগুলি সাপেক্ষে মুখ্য যে চিফ ইলেকশন কমিশনারকে অপসারণ করা হয়। চিফ ইলেকশন কমিশনারকে যেভাবে অপসারণ করা হয়, সেভাবে ইলেকশন আমাদের মানে সিজিআই জুডিশিয়ারি, সিজিআইকে যেভাবে রিমুভ করা হয়, সেম প্রসেসে চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা হয়। বাট আদার্স দুজন, তাহলে তবে অন্যান্য নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনের সুপারিশ ক্রমে অপসারিত করে। মানে কি হলো, এই যে 1+3 চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা হয়, একদম আমাদের ইলেকশন আমাদের সিজিআই এর মতো, জাজেদের মতো, সুপ্রিম কোর্ট জাজেদের মতো, সুপ্রিম কোর্ট জাজ। ওকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আদার্সকে যদি রিমুভ করা, অবশ্যই এক্ষেত্রে কিন্তু চিফ ইলেকশন কমিশনার প্রেসিডেন্টকে কিন্তু পরামর্শ দেবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, thus he does not hold his office under, বলে দিলাম, the service condition on the chief election commissioner cannot be varied to his disadvantage after his appointment. ওকে, মানে সে যখন সেই পোস্টে কোনো একটা ইলেকশন কমিশনার যখন তিনি অ্যাপয়েন্ট হলেন, শপথ গ্রহণ করে, তারপর কিন্তু তাকে কিন্তু তার বেতন ভাতা এগুলো কিন্তু কাট করা যাবে না, কমানো যাবে না। Okay, any other election commissioner or regional election commissioner, okay, cannot be removed from his office on the except on the recommendation of the chief election commissioner. এটাই হলো মেন ডেটা। তাহলে বুঝতে পারলে, any other election commissioner or regional commissioner cannot be removed। তাহলে কি বললাম, বুঝতে পেরেছো? এই পয়েন্টটা তো বুঝতেই পারলে। আমাদের সুপ্রিম কোর্ট জাজকে যেভাবে রিমুভ করা হয়, ইলেকশন কমিশনকে রিমুভ করা হয়। বাট আদার যে দুজন আছে, এই দুজনকে মধ্যে যদি কোনো একজনকে যদি অ্যাপয়েন্ট করতে হয়, রিমুভ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টকে পরামর্শ দেবে, কে দেবে? আমাদের চিফ ইলেকশন কমিশনার। এনি আদার ইলেকশন কমিশনার অর রিজিয়নাল স্টেট ইলেকশন কমিশনারকে যদি ক্যানট বি রিমুভ করা যাবে না ফ্রম অফিস এক্সেপ্ট, কি বলো, অন দ্য রেকমেন্ডেশন অফ চিফ ইলেকশন কমিশনার। ওকে, through the constitution had sought out to safeguard and ensure, তুমি দেখেছো, তোমাদের বারবারই বলছি যে সংবিধান কিন্তু ইলেকশন কমিশন, এই যে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনারকে যথেষ্ট, এই বডিটাকে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে একটা সেফগার্ড পায়, একটা পাওয়ার আছে। তাহলে দেখো, থ্রু দ্য কনস্টিটিউশন হ্যাজ সাউট টু সেফগার্ড অ্যান্ড এনশিওর দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইম্পার্সিয়ালিটি অফ দ্য ইলেকশন কমিশন, সাম ফ্লস ক্যান বি নোটেড। কিছু ফ্লস তুমি দেখতে পাও। দেখো কি ড্রব্যাক, দেখো, দ্য কনস্টিটিউশন হ্যাজ নট প্রেসক্রাইব দ্য কোয়ালিফিকেশন। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা ধরো অ্যাটর্নি জেনারেলকে কি পড়েছিলাম, সিজিআইয়ের মতো
সুপ্রিম কোর্ট জাজের মতো 10 বছরের অ্যাডভোকেট, 5 বছর যে কোনো না কোনো হাইকোর্টের জাজ হিসাবে, বা প্রেসিডেন্ট আমার তিনি একজন জুরি, ডিস্টিংগুইশ পার্সন, রিনিউয়েবল পার্সন। ওকে, তো এগুলো তোমরা জানি। তো এগুলো এগুলো আমরা লেখা আছে সংবিধানে, কিন্তু ইলেকশন কমিশনের কোয়ালিফিকেশান কী হবে সেটা কিন্তু কোনো লেখা নেই। এটা একটা ফ্লস বলতে পারো, লিগাল, এডুকেশনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অর জুডিশিয়াল কি অফ এ মেম্বার অফ দ্য ইলেকশন কমিশন। তাহলে বুঝতেই পারছো একটা কোনো প্রেসক্রাইব করা নেই এই ব্যক্তিটি এই ইলেকশন কমিশন। যেন অর্থ কমিশন ফিসকাল অর্থাৎ ফিনান্স কমিশনকে তুমি যখন অ্যাপয়েন্ট করো, অবভিয়াসলি ফিনান্স কমিশনের যোগ্যতা দেখা হয়। কী যোগ্যতা? অর্থনীতির জ্ঞান থাকা দরকার, তিনি সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টে দীর্ঘদিন কাজ করেছেন, অর্থনীতির জ্ঞান, এগুলো আরও অনেক রকম ক্রাইটেরিয়া আছে। কিন্তু ইলেকশন কমিশন তুমি কিন্তু সেরকম পাচ্ছ না তুমি। দ্য কনস্টিটিউশন হ্যাজ নট স্পেসিফাই দ্য টার্ম অফ দ্য মেম্বার অফ ইলেকশন কমিশন, ঠিক আছে? এবং যে আদার যে মেম্বার্স আছে 1 তো হলো +2, তাদের টার্ম স্পেসিফাই লেখা নেই যে এই দুজন যে আছে তাদের ক্ষমতা, তাদের যোগ্যতা। এটা না আমরা বললাম সমক্ষমতা বা তুমি যেটা বলছো সমবেতন পাচ্ছে, কিন্তু ওরকম লেখা নেই পার্টিকুলার। দ্য কনস্টিটিউশন হ্যাজ নট debarred the returning election commissioner from any further appointment by the government। সংবিধান লেখাও নেই যে তিনি কি আবার রিঅ্যাপয়েন্ট হবে কিনা, ফার্দার অ্যাপয়েন্ট হবে কিনা, এগুলোও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? পাওয়ার, আমি তোমাদের আবার বলছি ক্ষমতা, কি ক্ষমতা আছে আমি তোমাদের বলেছিলাম 304 ফ্রি অ্যান্ড ফেয়ার, স্বচ্ছ এবং সঠিক ইলেকশন পরিচালনার জন্য, তুমি জানো ভালো করে। আচ্ছা, among the major constitutional body in India, election commission is permanent constitutional body। কি বললাম? ইলেকশন কমিশন হলো একটি পার্মানেন্ট স্থায়ী সাংবিধানিক প্রতিষ্ঠান। ইট ওয়াজ এস্টাবলিশড ইন অ্যাকর্ডেন্স, ঠিক আছে? অ্যাকর্ডেন্স, এগুলো কিন্তু মনে রাখবে, অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন 25 জানুয়ারি 1950। এটি তৈরি হয়েছিল 1950 সালে 25শে জানুয়ারি। ওকে, এগুলো কিন্তু পরীক্ষার সময় তোমাদের আসবে, ঠিক আছে? এটাগুলো ফিনান্স কমিশন কবে এস্টাবলিশ হয়েছিল, প্রথম কে বলেছিল ফিনান্স কমিশনের কথা, আমি তোমাদের পড়িয়েছি, অবশ্যই কমেন্ট সেকশনে ওই লেসনগুলো পড়ে আমাকে অ্যান্সার করবে। ওকে, আচ্ছা, দ্য কনস্টিটিউশন, দেখো কিছু ড্রব্যাক তাহলে কিন্তু এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে দেখো অ্যাটর্নি জেনারেল, ফিনান্স কমিশন সবাই দেখো তুমি প্রেসক্রাইব করা আছে যোগ্যতা, কিন্তু এর কোনো যোগ্যতা নেই বলা। সে এডুকেশনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়াল, লিগাল, কি লিগাল মানে আইনি কোনো কোয়ালিফিকেশান, তো এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তো মনে রাখতে হবে যে কমিশন ফাংশন অ্যান্ড পাওয়ার উইথ রেসপেক্ট টু ইলেকশন টু দ্য অফিস প্রেসিডেন্ট, দ্য ভাইস প্রেসিডেন্ট, স্টেট দেখো এটা খুব গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখো কি ইলেকশন কন্ডাক্ট করে, আমাদের বিধানসভা, লোকসভা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সমস্ত ইলেকশন তোমরা দেখতে পাও চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, দ্বারা হচ্ছে, ঠিক আছে, সংগঠিত হচ্ছে, ঠিক আছে? তিনি ডাইরেকশন দিচ্ছে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু পঞ্চায়েত এবং পৌরসভা স্টেট ইলেকশন কমিশনার। বাট এটা মনে রাখবে, স্টেট ইলেকশন কমিশনারকে যদি সরাতে হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে চিফ ইলেকশন কমিশনের পরামর্শ নিতে হবে। একজন ইলেকশন 1, চিফ ইলেকশন কমিশন +2, ওই দুজনকে সরাতে গেলে কিন্তু, বা দুজনের মধ্যে একজনকে সরাতে গেলে রাষ্ট্রপতি কিন্তু পরামর্শ নিতে হবে, অ্যাডভাইস দিতে হবে কার? চিফ ইলেকশন কমিশনার। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ইলেকশন কমিশনের যদি দেখো, দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড দ্য পার্লামেন্ট হ্যাড ডিভাইডেড আন্ডার 3 হেডিং, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডভাইজারি এবং কোয়াসি জুডিশিয়াল। আচ্ছা, এবার তোমরা দেখো ইন ডিটেল দ্য পাওয়ার অফ ফাংশন। ওকে, আজকে তোমাদের এই পার্টটা যদি পড়িয়ে দিই তাহলে কালকে তোমাদেরকে আমি অবশ্যই করে বাকি পার্টগুলো তোমাদের পড়িয়ে দেবো, কীভাবে ইলেকশন, ন্যাশনাল পার্টি, স্টেট পার্টি, এগুলো তোমাদের আগামীকাল পড়িয়ে দেবো। দেখি আজকে তাহলে অনেকটা পড়িয়ে দেবো, এই পার্টগুলো কালকে পড়িয়ে দেবো, না তো বুঝতে পারবে না। পুরো ইলেকশন কমিশন আমি তোমাদের কাছে রেডি করে দেবো, আর একটা ক্লাস, তাহলে এটাই বলে 4টে লেসন হচ্ছে। একটু পড়তে হয় ভালো করে, না পড়লে হবে না। এইভাবে না পড়লে যে লেভেলে কাটা উঠছে সেই লেভেলে ভালো নাম্বার পেতে গেলে তোমাদের এইভাবেই পড়তে হবে, কিছু করার নেই। আচ্ছা, যাই হোক, ইন ডিটেলস দিস পাওয়ার ফাংশনার, দেখো আমি তোমাদের ডিটারমিনেশন দ্য ইলেকটোরাল constituency, territorial area through the country on the basis delimitation commission act of in parliament। ছোট্ট এক্সাম্পল আমি দিই,
ধরো আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্র, যাদবপুর লোকসভা কেন্দ্র যদি তুমি দেখো, টলিগঞ্জ থেকে শুরু করে তুমি অনেক হিউজ এরিয়া, মানে তোমার যদি সাংগঠনিক যদি না জোর থাকে না, তাহলে তুমি কিন্তু জিততে পারবে না, এতটা মানে বিশাল বড় এরিয়া। এবার তুমি বলো ওটা পুরো শহর দক্ষিণ কলকাতা এরিয়ার মধ্যে পড়ে, টালিগঞ্জ বলো, যাদবপুর বলো, আবার তুমি এদিকে যাও অনেক দূর, বারুইপুর পশ্চিম, বারুইপুর পূর্ব ছেড়ে অনেকটা দূর, তাহলে কি হচ্ছে? এবার তুমি বলো একজন এমপি পুরো কনস্টিটিউয়েন্সি দেখো পুরো ইমপ্লিমেন্ট করা, কোনো একটা স্কিম ইমপ্লিমেন্ট করা, অবশ্যই ডিএম আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, একটু ইস্যু হয়, কিন্তু সবারই হয়, এত বড় এরিয়া না, তোমার যদি একার ওপর যদি পুরো একটা এত বড় যাদবপুর লোকসভার মতো যদি এত বড় কেন্দ্র দেওয়া, তাহলে তোমার একটা তো হতেই পারে। তাহলে কী করতে পারে তখন? কারণ দেখো জনসংখ্যা বেড়েছে, মূলত কী প্রবলেম হতে পারে? জনসংখ্যা বেড়েছে, ঠিক আছে, সবাই যে স্কিমের সুবিধা পাচ্ছে, তুমি কী করে সব তো তাহলে কি অ্যাকাউন্টেবিলিটি করার জন্য আর কি করবে? চলো দুটো কনস্টিটিউন্সি করে দাও, একটা বারুইপুর কনস্টিটিউন্সি করে দিল লোকসভা, একটা যাদবপুর করে দিল। হতে পারে ধরো বারুইপুরে ইলেকশন আছে, বিধানসভা ইলেকশন হয়, বারুইপুর পশ্চিম, বারুইপুরে পূর্বে, যদি হিউজ বড় যদি এরিয়া, তখন কী করবে? আর একটা ভাগ করে দিল, সুন্দরবন দক্ষিণ যদি একটা ডিস্ট্রিক্ট বানিয়ে দিল, তাহলে কী হবে? যত যত ডিস্ট্রিক্ট হবে তত কী হলো অ্যাকাউন্টেবিলিটি। যেরকম তোমরা যদি দেখো আমাদের দার্জিলিং, ঠিক আছে, কালিম্পং ডিস্ট্রিক্ট একটা হয়েছে, কেন? এতে কী হবে? আলাদা প্রশাসনিক ভবন হবে, ডিএম হবে, বিডিও হবে, যত একটা প্রশাসনিক দপ্তর গঠন হবে, তাই না? তো এতে কী হবে? আরও অ্যাকাউন্টেবিলিটি হবে। তো এই যে ডিলিমিটেড জনসংখ্যার বেসিসে হয়, এটা কে? ইলেকশন কমিশনের ভূমিকা আছে। 5 স্টার দাও এই প্রশ্নের এই পয়েন্টটা। প্রিপেয়ারিং অ্যান্ড পিরিয়ডিক্যালি রিভাইজিং ইলেকট্রাল রোল অ্যান্ড রেজিস্ট্রেশন অল এলিজেবল ভোটার। তোমরা দেখতেই পাচ্ছ, অনেকে দেখবে এই কথাটা বাড়াবে ধরে, হ্যাঁ, মারা গেছে, এই ভোটার কার্ড আছে, লোক মারা গেছে কিন্তু আর ভোট চলে যাচ্ছে, কী করে? কারণ আপডেট হয়নি, ঠিক আছে, ভুতুরে ভোটার, এই কথা দেখবে প্রায় গ্রাম বাংলায় কথা হয়, এই কথা পুরো প্র্যাকটিক্যাল বলছি। তখন কী করে? চলো তাহলে কি আমি যদি রিভাইজ দিই, তাহলে আমি যদি আবার যদি রিভিউ করি, তাহলে কী হবে? আমি এই ব্যক্তিগুলো মারা হতে পারে না, আজ কত লোক মারা যাচ্ছে, এবার হয়তো সেই লোকটি ভোট অনেক কিছু মাল প্র্যাকটিস হতেই পারে। চলো তাহলে কী হবে? আবার নতুন করে নাম নথিভুক্ত করে একটা প্রসিডিওর করা হোক, ইলেকট্রাল রোল বা রেজিস্টারিং অল ভোটার্স, নতুন করে এলিজিবল ভোটার্স, তাহলে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, তাই না? এগুলো তো হয়, ঠিক আছে। নোটিফাই করে শিডিউল ডেট কবে, এই যে বিহার ইলেকশনে এই দিন ডেট হবে, 2 দফায় ভোট হবে কি 3 দফায় ভোট হবে, পুরো গ্র্যান্টিং রেকগনাইজিং টু ভেরিয়াস পলিটিক্যাল পার্টি অ্যালোইং দেন দ্য ইলেকশন সিম্বল। একটা পার্টি যেমন কংগ্রেসের হাত, যেমন আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাস ফুল, বিজেপির পদ্ম ফুল, এগুলো কী হয়? এগুলো একটা সিম্বল। কাকে তোমার মনে হবে যে ঘুম থেকে উঠে মনে একটা পার্টি বানাই পদ্ম ফুলকে? না, এটা হবে না, তাই না? হবে না। তার জন্য তোমাকে হুবহু এক লোগো, এক সিম্বল, মানে সিম্বল নিচ্ছ, এক স্লোগান, না 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 না, দিস ইজ রং। তখন এইটাকে তুমি মনে করো কী হবে? তোমাকে ইলেকশন কমিশনের রেকগনাইজেশন দিতে হবে, রেজিস্ট্রেশন মানে রেকগনাইজ হতে হবে, পারমিশন দেবে। তুমি যে পলিটিক্যাল পার্টির জন্য যা যা ক্রাইটেরিয়া আমি তোমাদের পড়াবো কালকে ক্লাসে, ফুলফিল করতে হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? আচ্ছা, মানে কি বলছে দেখো, এগুলো দেখো, রাজনৈতিক দলগুলির পঞ্জীকরণ, ক্ষেত্রভেদে তাদের জাতীয় দল ও রাজ্য দলে মর্যাদা দান, ওকে, এগুলো কিন্তু পরীক্ষার সময় এগুলো ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, ওকে, acting as a court settled dispute concerning granting of revenue political parties allowing electoral symbol to the parties। দেখো, acting as a court settled dispute concerning grant, যদি কোনো সময় যদি ধরো পলিটিক্যাল পার্টি হতে পারে না, ধরো আজকে ধরো এ পার্টি, এ থেকে একজন বেরিয়ে এসে আর একটা ওই পার্টি থেকে আর একটা নতুন পার্টি বানাচ্ছে হুবহু ওরকম করে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সেটেল যদি হয়, কনসাল্টিং গ্র্যান্টিং অফ দ্য রেকগনাইজড পলিটিক্যাল পার্টি অ্যালোকেটিং ইলেকশন সিম্বল টু দ্য পার্টি, তো এগুলো কোর্ট কিন্তু সেটেল করতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, দেখো এগুলো তোমাদের কয়েকটা পয়েন্ট আমি তোমাদের বলছি। কমিশনের সিদ্ধান্ত নিয়ে কিন্তু আলাদা আদালতে প্রশ্ন করা যায় না, কমিশনের সিদ্ধান্ত নিয়ে। অ্যাপয়েন্টিং অফিসার ফর ইনকোয়ারিং ইন্টু ডিসপুট কনসার্নিং ইলেকটোরাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, অ্যাপয়েন্ট করা অফিসার ইনকোয়ারি করবে ডিসপুট করা থেকে, দেখবে ইলেকশন প্রসেসের সময় বিভিন্ন অফিসাররা তারা দেখে যে ইলেকশন শান্তিপূর্ণ হচ্ছে কিনা, হ্যাঁ, তো এগুলো তোমরা দেখতেই পাও। হ্যাঁ, বিভিন্ন বুথে বুথে প্রিসাইডিং অফিসার থাকেন, তার দায়িত্ব থাকে, ঠিক আছে। ডিটারমাইন দ্য কোড অফ কন্ডাক্ট, দেখো এইটা কিন্তু নির্বাচন আচরণবিধি
নির্বাচন চলাকালীন রাজনৈতিক দলগুলির বক্তব্য, সাধারণ আচরণ, নির্বাচন ম্যানিফেস্টো, মিছিল, পোলিং বুথ বিভিন্ন বলে দেওয়া হয়। ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইলেকশন সময় যদি কোনো একটা ব্যক্তি এমন কোনো কথা বললো, সেক্ষেত্রে তাকে সাসপেন্ড করে 2 দিনের জন্য 3 দিনের জন্য, যে তুমি কোনো প্রচার করতে পারবে না। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। প্রিপেয়ারিং এ প্রোগ্রাম ফর পাবলিশিং পলিটিক্যাল, তুমি দেখতেই পাও বিভিন্ন রেডিও টিভিতে অ্যাড হয়। ঠিক আছে, বিভিন্ন এই ইলেকশন হচ্ছে, দেখবে টিভিতে এবার থেকে অ্যাড শুরু হবে 2021-এর আগে। সমস্ত পার্টি তারা অ্যাড দেবে টিভি রেডিও ডিউরিং ইলেকশন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং 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 এটা মনে রাখতে হবে, যতক্ষণ না ভোট হয় ততক্ষণ কিন্তু এক্সিট, তুমি কোনো মিডিয়া এক্সিট মানে পোল জানাতে পারবে না যে কী রেজাল্ট, তার কি এটা প্রভাব বলে মনে হচ্ছে। ধরো সাপোজ ধরো 2021-এ ইলেকশন, ধরো আমাদের বাড়িপুর পশ্চিমে ইলেকশন হচ্ছে, তো লাস্ট দফায় হতেই পারে। তো লাস্ট দফা ভোটের আগেই বলে দিলে বাড়িপুর পশ্চিম থেকে সম্ভাব্য এই নিয়ে জিততে পারে না, এটা কিন্তু হবে না। তোমার রেজাল্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, না রেজাল্ট বলতে মানে ভোট হয়ে গেল, ধরো বিকেল 5টা মতো ভোট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ভোট টাইম 5টা, ইলেকশন কমিশন যদি মনে করে যে ট্রাইবেল এরিয়া চলো 6টা 6:30 হতে পারে, মানে মোটামুটি যখন ভোট কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু, তারপর কিন্তু এক্সিট পোল চলো টিভিতে দেখাবে কে জিততে পারে, কোন কোন আসন থেকে জিততে পারে। ঠিক আছে, আচ্ছা, অ্যাডভার্টাইজিং দ্য প্রেসিডেন্ট, ওকে, ম্যাটার কনসার্ন ডিসকোয়ালিফিকেশন অফ এমপি। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো নির্বাচন প্রক্রিয়ার জন্য দেখো সংসদের বহিষ্কার, ঠিক আছে, সংসদের বহিষ্কার প্রসঙ্গে রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়। বিধায়কদের বহিষ্কারের ক্ষেত্রে রাজ্যপালে, কোনো এমপিকে যদি বহিষ্কার করতে হয় রাষ্ট্রপতিকে তিনি পরামর্শ দেবে। অবভিয়াসলি কোনো এমএলএকে যদি ডিসকোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু গভর্নরকে পরামর্শ দেবে। তাহলে অ্যাডভাইজিং দ্য প্রেসিডেন্ট অন ম্যাটার কনসার্নিং ডিসকোয়ালিফিকেশন অফ এমপি, অ্যাডভাইজিং দ্য গভর্নর অন দ্য ম্যাটার অফ কনসার্নিং দ্য ডিসকোয়ালিফিকেশন দ্য এমএলএ। ঠিক আছে, ক্যান্সেলিং করতে পারে, ক্যান্সেল করতে হলে পোল ইন কেস অফ বুথ ক্যাপচার, বিভিন্ন থেকে বুথ ক্যাপচার হয়, রিগিং, ভায়োলেশন অ্যান্ড আদার ইরেগুলারিটিস। পুরো ভোট ধরো তুমি দেখবে ভোট যে রিগিং হচ্ছে বা বুথ ক্যাপচার হচ্ছে, আবার নতুন করে ইলেকশন হবে। ঠিক আছে, শেষে হবে ইলেকশনটা, এই পার্টগুলো। ঠিক আছে, রিকোয়েস্ট করতে পারে গভর্নরকে, প্রেসিডেন্টকে। ঠিক আছে, ফর রিকোয়েস্টিং দ্য স্টাফ রিকোয়ার্ড ফর কনসার্নিং আমার ধরো লোকসভা ইলেকশন হচ্ছে, অবশ্যই তিনি প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করবে যে লোকসভা ইলেকশনে আমাকে এতজন কর্মচারী দরকার। কর্মচারী বলাটা ভুল, মানে এরকম আমার কি বল স্টাফ দরকার। ঠিক আছে, তো এগুলো কিন্তু মনে রাখতে মানে কর্মী, এই একই হলো কর্মী দরকার। ঠিক আছে, যাই হোক, রিকোয়েস্টিং দ্য গভর্নর, এবং আমাদের রাজ্যের ভোট আছে, অবশ্যই আমাদের রাজ্যের ভোট, এবার বিহারের ভোট, উত্তরপ্রদেশ এখন ভোট হবে, সব অবশ্যই সেই রাজ্যের গভর্নরকে বলবে, রিকোয়েস্ট করবে। ঠিক আছে, সুপারভাইজিং দ্য দেখো মেশিনারি অফ ইলেকশন থ্রু আউট দ্য কান্ট্রি ফর এনশিওরিং কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার। একদম আমাদের দেশে কিন্তু ওই মানে ইলেকশন দেখো ফ্রি অ্যান্ড ফেয়ার দেখতে পাই। আমরা কি দেখতে পাই, ইলেকশন আমরা নিজেরা গিয়ে নিজেদের মত প্রকাশ করি, এই পার্টি থেকে অটো আসছে টোটো আসছে মুটে গেল না, এটা হবে না, ফ্রি অ্যান্ড ফেয়ার। আমি ঠিক আছে যাও, এখন আমার দরকার নেই, আমি আমার মতো আমি হেঁটে হেঁটে যাবো, আমি নিজে গিয়ে ভোট দেবো, নিজের ভোট নিজে দেবো, তাকে দেবো আমার ব্যাপার। ঠিক আছে, আমার পার্সোনাল ওপিনিয়ন। ঠিক আছে, ওকে। দেখো অ্যাডভাইজিং দ্য প্রেসিডেন্ট ওয়ার ইলেকশন ক্যান বি হেল্ড ইন স্টেট আন্ডার প্রেসিডেন্ট রুল ইন অর্ডার এক্সটেন্ড দ্য পিরিয়ড অফ দ্য এমার্জেন্সি আফটার 1 ইয়ার। এমার্জেন্সির সময় কিছু সার্কামস্ট্যান্সে কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু তাহলে কী হবে, অ্যাডভাইস করবে দ্য প্রেসিডেন্টকে অন whether election can be held in state that under the president rule, ধরো প্রেসিডেন্ট রুল সময় ধরো কোনো ইলেকশন যদি হয় ইন অর্ডার টু এক্সটেন্ড করে পিরিয়ড এমার্জেন্সি, ধরো আজকে ধরো স্টেট ইমার্জেন্সি হলো, যে সরকার আছে ধরো এই মুহূর্তে সে এক্সটেন্ড করবে। ঠিক আছে, যখন ইমার্জেন্সি হয়ে গেল তখন কিন্তু নতুন করে ইলেকশন হবে, তো এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এটা কিন্তু 1 বছরে তুমি স্টেবল করতে পারো, তারপরে কিন্তু ওই নিজের নতুন ইলেকশন পাওয়াতে হবে। আচ্ছা, রেজিস্টারিং কী করে পলিটিক্যাল পার্টি, গ্র্যান্টিং দেম স্টেটাস ন্যাশনাল স্টেট পার্টি, এইটা তোমাদের আগামীকাল পড়াবো। কোনটা জাতীয় পার্টি, ঠিক আছে, কোনটা রাজনৈতিক, কী প্রথমে দেখ কোনটা রাজনৈতিক দল হতে গেলে কী ক্রাইটেরিয়া, কোনটা বলতে স্টেট পার্টি, কোনটা ন্যাশনাল পার্টি, কী ক্রাইটেরিয়া আছে সেগুলো তো অবশ্যই তোমাদের জানতে হবে। দ্য কমিশন ইজ এডেড
ইন ফাংশন ডেপুটি চিফ ইলেকশন কমিশনার, এগুলো মনে রাখতে হবে একদমই। কমিশন ইজ এড দেবে, ঠিক আছে। ইট ফাংশন কে না, ডেপুটি ইলেকশন কমিশনার, ঠিক আছে। দ্য ডেপুটি ইলেকশন আর টেকেন ফ্রম সিভিল সার্ভিসেস অ্যান্ড দে আর অ্যাপয়েন্ট বাই দ্য কমিশন। তো ডেপুটি ইলেকশন কমিশনারকে অর্থাৎ আমাদের ইলেকশন কমিশন অপরিবর্তিত ডেপুটি ইলেকশন কমিশন, ঠিক আছে। অবশ্যই সিভিল সার্ভিসটাকে ক্লিয়ার করতে হবে, সার্ভিস থেকে নেওয়া হয়, ঠিক আছে। কে করে? বাই কমিশন। দে হ্যাভ ফিক্সড টেনিওর, তারাও ফিক্সড টেনিওর থাকে, ঠিক আছে। দে আর এডেড বাই দ্য সেক্রেটারিয়েট, ডেপুটি সেক্রেটারিয়েট, জয়েন্ট সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি, পোস্ট কমিশন সেক্রেটারিয়েট। তো এগুলো মনে রাখতে হবে যোগ্যতার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই করে চলো এই অবধি রইল, কিছু এমসিকিউ আমরা করবো। কালকে তোমাদের পড়াবো যে একটু কম্পোজিশন, এর কারণে তোমার নতুন নতুন কিছু ডেটা পাবে। কম্পোজিশন পড়বো, আচ্ছা, মেজর চ্যালেঞ্জেস পড়বো, এগুলো পড়বো, এবং আমরা ওয়ে ফরওয়ার্ড পড়বো, ঠিক আছে। কী কী আমাদের আছে, কী কী ড্রব্যাক, কী কী সলিউশন তো জানতে হবে, তাই না। এবং আমরা কোনটা ন্যাশনাল পার্টি, কোনটা স্টেট পার্টি, এই কথা পড়বো। পড়লে আমাদের মোটামুটি এই পার্টটা, ইলেকশন কমিশন পার্টটা কমপ্লিট হয়ে যাবে। একটু দেখে নাও একবার লাস্ট পার্টের মতো, তাহলে কোত্থেকে শুরু হবে আমাদের, কম্পোজিশন থেকে শুরু হবে, ঠিক আছে। চলো আমরা এবারে এমসিকিউর দিকে আলোচনা করি। গতকাল এমসিকিউ পড়া হয়নি। চলো, ইন্ডিয়ান পলিটি এমসিকিউ ইউটিউবের জন্য তোমাদের। আর অবশ্যই করে তোমরা আনএকাডেমি যখন এগুলো ফলো করবে, এখানে একটুখানি এটা কিন্তু ফলো করতে হবে তোমাদের, ঠিক আছে। অবশ্যই তোমরা ফলো করে যাবো। এই আমার প্রোফাইল, তোমরা যখন যাবে অরিজিৎ বাসু চৌধুরী, যখন তোমরা আমার প্রোফাইলে যাবে এখানে ফলো করো কিন্তু অবশ্যই করে। ফলো থেকে যখন ফলোইং হয়ে যাবে, ঠিক আছে। আর এটা যারা কম্পিউটারের ক্লাস দেখো তাদের জন্য, ঠিক আছে, একটু দেখে নেবে। আমি একজন তোমাদের ভেরিফাইড এডুকেটার। আচ্ছা চলো, তো আজকের আমি যেটা করব, যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম প্রশ্নটা, যে দ্য ফার্স্ট ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ বাই ক্যামেরাল সিস্টেম, ঠিক আছে। দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা, 1861, 1892, তোমরা জানো 1915 না 1990। একদম ইজি প্রশ্ন, বেসিক কোয়েশ্চেন, অবশ্যই তোমরা কালেক্ট করবে, একদম ইজি প্রশ্ন। 1861, ওকে। কারণ 1861 তোমরা জানো ক্যানিংয়ের সময়, ডিউরিং টাইম অফ ক্যানিং। এবং কী হয়েছিল এই সময়, এই সময় মনে রাখতে হবে আর একটা পয়েন্ট যেটা তোমাদের পরীক্ষার সময় আসে, সেটা হলো এই সময় আমাদের পোর্টফোলিও সিস্টেম, মিনিস্ট্রি, ঠিক আছে। এটা কিন্তু মনে 1919 নয়, ওটা রিজার্ভ ট্রান্সফার আলাদা জিনিস, ঠিক আছে। ডার্কি ব্যবস্থা আর প্রভিন্সিয়াল অটোনমি, ওটা 1935। আর 1919 হলো যেটা বললাম, 1935 হলো তোমাদের প্রভিন্সিয়াল অটোনমি এবং ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্টের আমরা জানি। আর মডেলিমেন্টরি হলো সেপারেট ইলেকটর, 1861 হবে, ঠিক আছে, 1861 হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা পুরো বাঙালির হাতে চলে গেছে না। আচ্ছা, হু আর দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, তো দুয়েরটা কী হবে, দুয়েরটা কিন্তু সি, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, ওকে। এটা অ্যান্সার কিন্তু হবে বি আর আম্বেদকর, ডি হবে কারেক্ট আছে, ডি উইল বি দ্য কারেক্ট আছে, ঠিক আছে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, ওকে। আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। আচ্ছা, জাস্ট 1 মিনিট। আচ্ছা আচ্ছা, হুইচ অ্যাক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোর্ট ক্যান ইন্টারপ্রিট করতে পারে রুল অ্যান্ড রেগুলেশন। এর মধ্যে কোন অ্যাক্ট অ্যাসোসিয়েট ছিল, কোর্ট ইন্টারপ্রিট করতে পারে, ঠিক আছে, যে কোনো লয়ের রুলস এবং রেগুলেশন। 1773, 84, 93, না তোমাদের বলতে হবে 1990, চ্যাটার অ্যাক্ট 93, 1793, 1993। তো এটা কিন্তু অ্যান্সার হবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, ওকে। জাস্ট 1 মিনিট।
জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট, এটা ছাড়াই ওকে 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 তা জাস্ট 1 মিনিট। আচ্ছা, এটা অ্যান্সার হবে 1793। জাস্ট 1 মিনিট। আচ্ছা, এটার অ্যান্সার হবে 1793। ওকে, তো পরের প্রশ্নটা কি বলছে দেখি। পরের প্রশ্ন বলছে হুইচ অ্যাক্ট ডিভাইডেড লেজিসলেটিভ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সেস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1892, নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1861। তো চারটা কী হবে? চারটা এ হবে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তোমরা জানো প্রভিন্সগুলোকে অটোনমি দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্স, কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা, যুগ্ম তালিকা, তাই না? এটা 1935। কারণ দেখো 1909 সেভেন্টি একটা 1919 ডায়কি অবস্থা, কিন্তু বড় ডায়ের যেখানে অ্যাবলিশন হয়, ডায়কি হয় সেন্ট্রাল লেভেল 1935। ঠিক আছে, হুইচ আর্টিকেল রিলেটেড অ্যাবলিশন 1817, এটা নিয়ে কোনো প্রশ্ন অস্পৃশ্যতা বিরোধ সাধন। এ সেপারেট গভর্নর ফর বেঙ্গল টু বি অ্যাপয়েন্ট আন্ডার অ্যাক্ট। দেখো তো ছয়টা কী হবে অ্যান্সার? ছয়টা কিন্তু দেখো 1784, 1793, 1733, 1753। কী বলছে? এ সেপারেট গভর্নর ফর বেঙ্গল টু বি অ্যাপয়েন্টমেন্ট। তো এটা কিন্তু হবে, ছয়ের অ্যান্সারটা কিন্তু হবে ডি, 1753। ওকে, 1753, পিটস ইন্ডিয়া নয়। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখতে হবে। সেপারেট গভর্নর হয় বেঙ্গলের জন্য, গভর্নর জেনারেল নয় কিন্তু, ওটা কিন্তু রেগুলেটিং অ্যাক্ট 1773। কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কাউন্সিল, কমার্শিয়াল কোর্ট অফ বোর্ড অফ কাউন্সিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আলাদা 84। ঠিক আছে, এটা কিন্তু গভর্নর। ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1753। আচ্ছা, আন্ডার হুইচ অ্যাক্ট দ্য কাউন্সিল ওয়ার হ্যাভিং দ্য পাওয়ার ডিসকাস বাজেট রিলেটেড আলোচনা করতে পারবে, কোয়েশ্চেন্স অ্যাড্রেসিং কোয়েশ্চেন টু দ্য এক্সিকিউটিভ। 1858, 1861, 1892, নাকি 1950। তো সাতেরটা কী হবে অ্যান্সার? সাতেরটা হবে কিন্তু 1892, 1892। ওকে, 1892 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তুমি এই অ্যাক্টের মাধ্যমে পাওয়ার দেওয়া, ডিসকাস করতে বাজেট এবং অ্যাড্রেসিং কোয়েশ্চেন্স, কারণ টু এক্সিকিউটকে তুমি কোয়েশ্চেন করতে পারবে, কাকে? এক্সিকিউটগুলোকে। ওকে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু 26 জানুয়ারি 1950। দেখো একদমই এটা খুব ইজি কথা, 26 জানুয়ারি 1949। ঠিক আছে, 26 নভেম্বর 1900। আচ্ছা, হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে 12 নম্বর স্টেট, 13 নম্বর ল, অবভিয়াসলি 14 নম্বর জাতি ধর্ম লিঙ্গ কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। ঠিক আছে, তো এগুলো মনে রাখতে হবে। তো খুব গুরুত্বপূর্ণ। আর ইকুয়াল মানে গভর্নমেন্ট জব। ঠিক আছে, 17 আনটাচেবিলিটি, আবেদন টাইটেল, এগুলো পড়ে ভালো করে। আচ্ছা, তো এর মধ্যে কী হলো? ইকুয়াল বিপল ইকুয়াল প্রোটেকশন হলো, বি হলো কারেক্ট আছে, বি। ঠিক আছে, আর পরেরটা সেটিং এ সুপ্রিম কোর্ট ওভার ক্যালকাটা ইজ এ পার্ট অফ, 10-এরটা অ্যান্সার হবে কিন্তু রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট কে ছিল প্রথম? সিজিআই তো বলবে। তো 70 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, রেগুলার 70-73। তো এই অবধি তোমাদের প্রশ্ন। এটা একটু দেখে নেবে, এটা কিন্তু হবে 3-এরটা কিন্তু অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি বি বলেছিলাম, এটা একটু দেখে নেবে। আর 4-এরটা তো বলেই দিলাম, 1935, এই 1935। ঠিক আছে, তো অবশ্যই করে তোমরা দেখো, রাত্রি আজ একটু পরেই তোমাদের ক্লাস আছে, এবং রাত্রি 9টার সময় ক্লাস দেখছোই। আচ্ছা, ওকে, তো এইটুকুনি রইল। থ্যাংক ইউ ফর ডিসকাশন।